আমি আজকে এখানে উপস্থিত হয়েছি একটি মার্কার পক্ষে ভোট চাওয়ার জন্য। সেই মার্কাটা কি? দাঁড়িপাল্লা। এই নির্বাচনী এলাকায় এর আগেও আমি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়েছিলাম, আপনাদের মনে আছে। আর আমার নির্বাচনে আমি ভোট চেয়েছিলাম সিরাজগঞ্জ 6 ধানের শীষের পক্ষে। এই মার্কার বিষয়টা আপনাদের পরিষ্কার হওয়া উচিত। আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন এবং আমার বক্তব্য শুনছেন, এর বাইরেও ফেসবুকের কল্যাণে লাইভে হাজার হাজার মানুষ শুনছে এবং আমাদের যারা প্রতিপক্ষ আছে তারাও ওই লাইভ উদ্গ্রীব হয়ে শুনছে আমি আজকে কি কথা বলি। মার্কা কোনো স্থায়ী বিষয় নয় বাংলাদেশের রাজনীতিতে। জাতির সমস্যার মোকাবেলা করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন মার্কায় নির্বাচন করতে হয়েছে। 1952 সনে আমার চাচা আব্দুল মতিন 144 ধারা ভেঙেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা হিসেবে। সেই থেকে সূত্রপাত বাংলাদেশের স্বাধিকারের আন্দোলনে। 1954 সনে যুক্ত ফ্রন্টের একটি নির্বাচন হয়, মনে আছে আপনাদের? মার্কা ছিল কি? মনে নাই? মার্কা ছিল নৌকা। সকলের স্বপ্ন ছিল এই নৌকা সকল সমস্যার সমাধান করে দেবে। সেই যুক্ত ফ্রন্ট সমস্যার সমাধান করতে পারে নাই। এরপরে 10 বছর অতিবাহিত যখন হলো, তখন আমরা চিন্তা করলাম যে একটি ঐক্য জোট করতে হবে। আজকে যেমন 11 দলীয় ঐক্য জোট, তখন 1964 সনে আমরা ঐক্য জোট করেছিলাম কম্বাইন্ড অপোজিশন পার্টি, ইংরেজিতে বলতো কপ। 1964 সনের ভোটাররা ছিল 80,000 বিডি মেম্বার। আমরা আমাদের প্রার্থী নির্বাচিত করেছিলাম কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্নাকে, আর প্রতিপক্ষ ছিল আইয়ুব খান। সেই কপে অন্তর্ভুক্ত ছিল কারা? আওয়ামী লীগ, ন্যাশনাল পার্টি ভাসানের নেতৃত্বে, নিজামে ইসলাম, কাউন্সিল মুসলিম লীগ, আরেকটি পার্টি ছিল, বলতে পারেন নাম? সমস্যা তো এখানেই। কোথায় আপনারা আমাদেরকে বলবেন যে আমরা ভুল পথে যাচ্ছি, আপনারা ঠিক করেন নাই, আপনাদের মার্কা ঠিক নাই, এখন উল্টা আমাদের বলতে হয় মার্কার কথা। আরেকটি পার্টি ছিল এই ভোটে, সেটা হলো জামাতে ইসলাম। ওরা বলে যে জামাতে ইসলাম নাকি আওয়ামী লীগের সঙ্গে কখনো একত্রে মিলে আন্দোলন করে নাই দেশের স্বার্থে, তাই বলে না? জামাতে ইসলামও ছিল। সে কপে আমাদের মার্কা কি ছিল? নৌকা, হারিকেন। তো নৌকা আমরা ভুলে গেলাম, আসলে হলো হারিকেন মার্কা। আরে জামাতে ইসলাম তো হারিকেন মার্কার পক্ষে ছিল তখন, দাঁড়িপাল্লা তো পরে আসলো। তারপরে সেই 1964 সনে এটা ভোট প্রক্রিয়া শুরু হলো। 2রা জানুয়ারি 1965 সনে ভোট অনুষ্ঠিত হয়েছিল। আইয়ুব খান সেই নির্বাচনে কারচুপি করেছিল। তা আমরা আশাহত হয়ে আমরা দেখলাম যে ভোটেও আমাদের সমস্যার সমাধান হলো না। তারপরে আমরা আমাদের পথে, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পথে আন্দোলন সংগ্রাম শুরু করলো, সংগঠন শুরু করলো। আমি ব্যক্তিগতভাবে এবং আমার যারা রাজনৈতিক বন্ধু ছিল, সহকর্মী ছিল, আমরা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা ঘোষণা করলাম। আমাদের জনগণের রণকৌশল ছিল সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে পূর্ব বাংলার স্বাধীনতা অর্জন করতে হবে। আর আওয়ামী লীগ কি বলে? ওরা নাকি স্বাধীনতা আগে চেয়েছে, তাই বলে না? ওরা তখন স্বাধীনতার স্বপ্নও দেখে নাই। আমরা ছিলাম হলো
ওই যে এক নেতা বলে কোত্থেকে একটা বলা শোনে আর ওইটা সবসময় আড়াতে থাকে, সেটা হলো কি গুপ্ত সংগঠন। আরে এই গুপ্ত সংগঠন তো আমরা করেছিলাম 1968 সনে। গুপ্তর বাংলা কি? গোপন, ইংরেজি হলো সিক্রেট। সেই সংগঠন করেছিলাম আমরা। আমাদের উদ্দেশ্য ছিল দেশকে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীন করতে হবে। এখন এই ধরনের বিপ্লবী সংগঠন সবসময় গোপনে কাজ করে। কিউবাতে ফিদেল কাস্ট্রো এই গুপ্ত সংগঠন দিয়ে দেশ স্বাধীন করেছে। লেনিন 1917 সনে বলশেভিক বিপ্লব করে রাশিয়া মুক্ত করেছে। মাও সেতুং চীনে করেছে। হোচিমিন করেছে কোথায়? ভিয়েতনামে। গুপ্ত সংগঠন ছাড়া বিপ্লব কিভাবে হয়? এই লেখাপড়াটা তাদের জানা নাই, তাদের লেখাপড়ার কোনো অভ্যাস নাই, যার জন্য ইন্টারমিডিয়েট পাস করে ওখানে বসে থাকতে হয়। এরপরে আমরা ছাত্ররা 11 দফা আন্দোলন শুরু করলাম। সেটাও জোট ছিল সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। এই পাবনার পূর্বাঞ্চলে আমি আহ্বায়ক ছিলাম সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের 1969 সনে। আমরা আন্দোলন করে শেখ মুজিবকে মুক্ত করলাম। 1970 সনে নির্বাচন হলো, সেই নির্বাচনে আমরা বর্জন করলাম। উদ্দেশ্য ছিল যে শেখ মুজিবকে ওয়াকওভার দাও। ওয়াকওভার বোঝেন? পেনাল্টি গোল, ফাঁকা মাঠে গোল। শেখ মুজিব ফাঁকা মাঠে গোল দিয়ে 1970 সনে নির্বাচনে বিজয়ী হলো। মুক্তিযুদ্ধ শুরু হলো। এখানে অনেকে মুক্তিযুদ্ধের গল্প করে, আবার একটা পার্টি নিয়ে আসছে জলে সম্প্রতি যোগদান করে, উনি নাকি মুক্তিযুদ্ধ করেছেন। আরে ডাব বাগানে যে মুক্তিযুদ্ধ হলো, আমি তো এর আগেও ঘোষণা বলেছিলাম, সেই মুক্তিযুদ্ধে তো আমি সক্রিয় অংশগ্রহণ করি। কোন রাস্তা দিয়ে মুক্তিযোদ্ধারা উইথড্র করলো, পাকিস্তান সেনাবাহিনী কোথাও আক্রমণ করলো, যদি বলতে পারেন তাহলে বলবো আমি উনি মুক্তিযোদ্ধা। এখন দেশ স্বাধীন হওয়ার পরে 1973 সনে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা তখন ন্যাশনাল আওয়ামী পার্টি করি। আমার চাচা মির্জা আব্দুল আওয়াল দাঁড়িয়েছিল। মার্কা কি ছিল জানেন? মনে নাই? ধানের শীষ। ন্যাশনাল আওয়ামী পার্টি ছিল ধানের শীষ, আর আওয়ামী লীগের ছিল নৌকা। সকাল 10টার মধ্যেই তারা ব্যালট বাক্স সব করে ফেললো। আমরা নির্বাচন বর্জন করলাম। এরপরে তারা কি করলো? সেই বাকশাল কায়েম করলো। সেখানে সব মার্কা শেষ। আমাদের ন্যাশনাল পার্টির ধানের শীষও শেষ, আওয়ামী লীগের নৌকাও শেষ। সংবিধান সংশোধন করলো যে ধরে নিতে নির্বাচন ছাড়াই কোনো নির্বাচন লাগবে না, ধরে নিতে হবে বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হলো। এটা মনে আছে? এটা মনে নাই। বাকশালের কথা মনে আছে? আরে রক্ষীবাণীর কথা মনে আছে? রক্ষীবাণীর কথা মনে থাকলে হবে। সেই বাকশাল টেকে নাই। আন্দোলন সংগ্রাম করে বাকশালের পতন ঘটানো যায় নাই। তখন কি হয়েছিল? ওই গুপ্ত সংগঠন, সিক্রেট, আমার মতো 6 জন মেজর, অবসরপ্রাপ্ত এবং কর্তব্যরত 6 জন মেজরকে কি করলো? 75 15 আগস্টে ভোরবেলায় কি এক রাতে এক নেতা এক দেশ, এক রাতে সব শেষ। এরপরে জিয়াউর রহমান সাহেব, জেনারেল জিয়াউর রহমান হলেন সেনাপ্রধান। তাহলে জেনারেল জিয়া সেনাপ্রধান যে হলেন, কাদের কাজের বিনিময়? ওই গুপ্ত সিক্রেট অভ্যুত্থান কি সামগ্রিক অভ্যুত্থানকে প্রকাশ্যে হয় যে আমি আসতেছি? কি গোপনে হয়? তাহলে ওটা গুপ্ত সংগঠনের মাধ্যমেই হলো। 3রা নভেম্বরে একটা পাল্টা অভ্যুত্থান হলো। 7 নভেম্বরে গণবাহিনী কর্নেল তাহেরের নেতৃত্বে অনুষ্ঠিত হলো। ওটা কি ছিল? গণবাহিনীর বিপ্লব। ওটা কি প্রকাশ্যে ছিল? ওটাও গোপন সংগঠন ছিল। তাহলে সবই গোপন সংগঠনের কারবার।
এরপরে জিয়া রহমান সামরিক শাসক হিসেবে তার একটা রাজনৈতিক দলের প্রয়োজন। আমি তখন সামরিক বাহিনীতে যোগদান করেছি। তো প্রশ্ন উঠল যে সামরিক শাসকের সঙ্গে যাবে কে? তা আমি ন্যাশনাল আর্মি পার্টি করতাম। মশিউর রহমান যাদবকে বললাম যে আপনি ন্যাশনাল আর্মি পার্টির এই পতাকা আর ধানের শেষ মার্কা ওই জিয়া রহমানকে দেন। কারণ হলো মৌলানা ভাসানী আমার সামনে মশিউর রহমান যাদব মিয়াকে বলেছিলেন, ন্যাপ দিয়ে হবে না চাদু, এগুলো তুমি মিলিটারির সঙ্গে পার্টি করো। আর এই জিয়া যখন আসলে কয়েকদিন ওদিন আমি বসেছিলাম পিজি হসপিটালে, বলে তোমাদের মিলিটারি দিয়ে হবে না, তোমাদের বুদ্ধি তো হাঁটুতে। ওই রাজনীতিবিদ যারা আছে আমি যাদুকে বলে দিয়েছি ওদের সঙ্গে মিলে একটা দল করো। জাতীয়তাবাদী ফ্রন্ট হলো, সেই ফ্রন্টে মশিউর রহমান যোগদান করলেন। কি নিয়ে? ওই ধানের শীষ নিয়ে। এবার হচ্ছে ধানের শীষের গল্প কোত্থেকে কোথায় আসলো। তারপরে পার্লামেন্ট নির্বাচনে 1979 সালে পার্লামেন্ট নির্বাচনে ধানের শীষ আসলো। এখন বিএনপির খায়েশ হলো শেখ হাসিনাকে নিয়ে আসার। এখন যেরকম বিএনপির খায়েশ হয়েছে একজনকে আনার, আবার দিল্লিতে পালা আছে, মানে খাল কেটে কুমির আনার উস্তাদ বিএনপি। নিয়ে আসার 100 দিন পরে জিয়া রহমান নিহত হলেন। তারপরে সামরিক শাসন হলো। তো সামরিক শাসনের পরে 10 বছর পরে তাকে এদের বিরুদ্ধে সংগ্রাম হলো। সেখানেও ত্রিদলীয় ঐক্যজোট ছাড়া কোনো সরকারের পতন হয় নাই। 1979 সালে যে নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত করলেন জিয়া রহমান, উনি কে ছিলেন তার নাম জানেন? কে বলতে পারে? এই তো, তাহলে রাজনীতি হবে কিভাবে? এই জন্য তো ওইখানে বলে যে এই বক্তৃতা দিয়ে যায়, আপনারা হিসাব মিলাতে পারেন না। শাহজিদুর রহমান ছিলেন প্রধানমন্ত্রী। উনি কি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিলেন? উনি জাতিসংঘ পাকিস্তানের পক্ষে ভাষণ দিয়েছিলেন। তিনি হলেন 79 সনের পার্লামেন্টের প্রধানমন্ত্রী। 1991 সনে যে বিএনপি যে ক্ষমতা আসলো, সেটা কার সমর্থনে এসেছিল? এই গোপন যে কয়েকজন, আমরা 3 জন ছিলাম, তার মধ্যে আমিও ছিলাম। জামাত এবং বিএনপিকে সমন্বয় করেন, তারপরে হয় না। তারপর জামাতকে প্রকাশ্যে এসে 10টা ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাতে হলো বেগম জিয়াকে। ক্ষমতায় গিয়ে জামাত বাদ, প্রয়োজন নাই। তারপরে 96 সনে ক্ষমতায় আসতে পারে না। তা আমাকে ডেকে বলে যে আপনি জয়েন করেন। আমি এখানে বোধহয় মাঠে কোথায় জয়েন করেছিলাম, এখানে আচ্ছা বৃহত্তর ঐক্যের স্বার্থে আপনারা যদি সম্মতি থাকে, মনে আছে হাত তুলছিল সবাই, যোগদান করেছিলাম। তারপরে আমি বললাম যে জোট ছাড়া আপনার ক্ষমতায় আসা যাবে না। তখন জোট করলাম। এই মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবকে নিলাম, আমরা জামাত, সাইকুল সাহেবকে, এরশাদ সাহেবকে, এই ধরনের একটা জোট আমি করেছিলাম। সেই জোট করার কারণে আমাকে বহুত কাফফারা দিতে হয়েছিল। আমাকে জেলে ঢুকিয়েছিল, আমার সম্পদ বিনষ্ট করেছিল। এবং কে করেছিল? যে আবার বিএনপিতে জয়েন করছে। 1918 আবার ধানের শীষ নিয়ে আমার সেই প্রতীক নিয়ে আবার সে, তাহলে বিএনপির রাজনীতির কি কোনো স্থিতিশীলতা আছে? 2001-এ আমি ওইখানে আমার নির্বাচন এলাকায় ধানের শীষ নিলাম, এখানে কিসের দাঁড়িপাল্লায়। 2008-এ এখানে দাঁড়িপাল্লায়, ওখানে ধানের শীষ। 2014 পর্যন্ত ঠিক ছিল। তারপরে 2009 নির্বাচনের পরে আমাকে মতিউর নিজাম সাহেব খবর দিলেন। আমি গেলাম দেখা করতে। আমাদের বললেন যে আমাদের কি হবে? আমি বললাম আপনাদের ফাঁসি হবে। আমি আসে বসা, চেহারাটা মলিন হয়ে গেল। তো বলে যে ম্যাডাম কিছু করবেন না। আমি ম্যাডাম করবেন কিনা, কর্নেল ফারুক জেলখানে আছে, তাকে জিজ্ঞেস করেন। অর্থাৎ বিএনপি অন্যর কাঁধে চড়ে 75-এ, 15 আগস্টে, 7 নভেম্বরে জামাত ইসলামের ঘাড়ে চড়ে, তারপরে কর্নেল তাহের সবার ঘাড়ে চড়ে ক্ষমতায় যাবে, ক্ষমতা যাওয়ার পর লাথি মারবে। কি ভুল বললাম? আমারও অবস্থা তাই, 4 দল করে দিয়েছিলাম, আমার একই অবস্থা। সেই জন্য 2009-এ আমি নিজামী সাহেবকে বললাম যে আপনি এখন আইনগত ইয়ে ছাড়া আপনি টিকতে পারবেন না আপনাদের। তারপর আসলাম কামরুজ্জামান সাহেব, বলে কি হবে? আমাদের ফাঁসি হবে। কখন? বলে যে কোনো সময় অ্যারেস্ট হবেন। তাহলে আমার 1 লক্ষ শিবির কর্মী আছে,
ঢাকা শহরে আমি সয়লাভ করে দিই। আমাদের মাথা খারাপ, ওটা আপনারাও শেষ হবেন, আমরাও শেষ হবো। বলে তাহলে কি করা, আমি অন্য পদ্ধতি বাঁচেন। এই হলো গুপ্তের কাহিনী। শিবির কি ও প্রকাশ্যে ছিল তখন থেকে? শিবির কি করবে, লাভ দেবে আওয়ামী লীগের সামনে? তো শিবিরের কাজ শিবির করেছে, গোপন বলে গুপ্ত করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করে নিয়েছে। 24শে অভ্যুত্থানে ছাত্ররা যখন আন্দোলন করে, শিবির তখন পেছন থেকে শক্তি জুগিয়েছে। এইভাবে বিপ্লব হয়েছে 2024 সনে। তাহলে আমরা কারা? আমরা হলো বিপ্লবের বিজয়ী শক্তি। আর ওরা কারা? ওরা হলো পালানো শক্তি। সেজন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন কেন? আমরা সবাই বলে চাঁদাবাজের বিরুদ্ধে, লুণ্ঠনের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলামী আদর্শের বিরুদ্ধে, বাংলাদেশের জাতীয়তাবাদের বিপক্ষে তারা গেছে। তা আমি কি ওই লাইনে যাব? নাকি আমি যে দাঁড়িপাল্লায় 2001-এ, 2008-এ, 2014-এ আমি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলাম, এখনো দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছি, তাহলে আমি কি এটা বাদ দিয়ে আবার ধানের শেষের ভারতের দিকে যাব, ভারতের আধিপত্যবাদের দিকে? তাহলে আমারটা ঠিক আছে রাজনীতি? সেই জন্য আগামী 12 তারিখে নির্বাচনে আমাদের সুযোগ্য প্রার্থী ব্যারিস্টার মোমেন, তাকে ভোট দেবেন। আপনারা সব হাত তুলছেন, তো শুধু হাত তুললে হবে না। প্রার্থীকে বিজয়ী করতে হলে প্রত্যেকটা, আপনারা তো জানেন ভোটের দিন হয় যুদ্ধ। প্রত্যেকটা ভোট সেন্টারকে এক একটা প্রতিরক্ষা বুথ করে তুলতে হবে, যাতে এটা আমার অত্যন্ত, ওনার পিতার সঙ্গে তো আমি রাজনীতি করেছি, উনিও অত্যন্ত ভদ্র অমায়িক, এবং ওনার হাত দিয়ে কখনো কিনা সন্ত্রাস, চাঁদাবাজ এগুলো হবে না। আমি অনুরোধ করব, আমার যারা সমর্থক আছেন, এখানে উপস্থিত আছেন, অথবা যারা ফেসবুকে লাইভে শুনছেন অথবা আসেন নাই, সকলকে আমি অনুরোধ করব, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে, জাতীয়তাবাদের স্বার্থে, ইসলামী আদর্শ সমুন্নত রাখার স্বার্থে ব্যারিস্টার মোমেনকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে। খোদা হাফেজ। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।